বন্ড সুবিধার বাইরে প্রায় সব ধরনের আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পরিশোধ করেন ব্যবসায়ীরা। এইচএস কোড, পণ্যের ধরন সহ হরেক রকম কর কাঠামো নিয়ে প্রায় সময়ই পড়তে হয় জটিলতায়। যে পরিমাণ আমাদের লিড টাইম নষ্ট হয় কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য, পৃথিবীর কোনো দেশ, আমাদের কম্পিটিং কোনো দেশ ইনক্লুডিং পাকিস্তানেও এত সময় লাগে না। একটা গুডস আসার পরে সেটিকে ফ্যাক্টরিতে আসতে আমাদের সবসময় ধরে নিই 3 দিন, কিন্তু যদি কাস্টমস কোনো জটিলতা সৃষ্টি করে, টেস্টিংয়ে পাঠায়, তাহলে 7 থেকে 15 দিন পর্যন্ত লেগে যায়। যেই মুহূর্তে জাহাজটি ভিড়ছে সেই মুহূর্ত থেকে আর একটি জাহাজীকরণ পর্যন্ত আমরা সময় পাই 20 থেকে ম্যাক্সিমাম 26 দিন। এর বেশি কোনো বায়ান আমাদেরকে দিতে পারবে না। এই 20 দিনের বেশি আমরা যদি অটোমেশনে টোটালি না যাই, আমাদের কিন্তু এটা একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য। 2024-25 অর্থ বছরে শুল্ক, ভ্যাট ও কর এই 3 বিভাগ মিলিয়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় 46,000 কোটি টাকা পিছিয়ে সংস্থাটি। এর মধ্যে কাস্টমসের আদায়ে ঘাটতি থেকে গেছে 12,000 কোটি টাকা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি পণ্যের মূল্যায়ন প্রক্রিয়ায় অনেক সময় অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে বাধ্য হন তারা। অসাধু কর্মকর্তাদের হয়রানির কারণে কাঁচামাল হাতে পেতে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। কাস্টমের দূরত্ব বন্ধ করা না হয়, দেখেন একটা মাল আপনার চলে আসলো, এই মালটা কিন্তু একটা সাডেন এটা কিন্তু ড্যামারেজ শুরু হয়ে যাবে। এখন যিনি কাস্টম কর্মকর্তা, ওনার অফিস টাইম শেষ হয়ে কিন্তু চলে গেছে, পরের দিন শরীরটা অসুস্থ, এরপরের দিন ভাই মারা গেছে, তো উনি কিন্তু 3 দিন নেই। 3 দিনে আমার যিনি এক্সপোর্টার, যিনি ইম্পোর্টার, ওনার মধ্যে ড্যামেজ পড়ে যাচ্ছে। ওনারা এগুলি ইচ্ছাকৃত করে না, অনিচ্ছাকৃত করে। বাট আমরা মনে করবো যে এই অনিচ্ছাকৃত করতে গিয়েও যদি আমরা আবার আন্ডারহ্যান্ড কাহিনী ঘটাই দিই, তাহলে ইচ্ছাকৃত, তাহলে কিন্তু হয়ে যায় জিনিসটা। এই যে এটা তাহলে বলবো না ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত নয়। যেহেতু ওনাদের যে অ্যাটাকটা, ওনাদের যে ধীরগতিটা, এটা কিন্তু স্পিড মানি একটা শব্দ প্রচলিত আছে। স্পিড মানে দিলে অটোমেটিক স্পিড শুরু হয়ে যায়। যারা দুর্নীতি করে ব্যবসায়ী এবং সবার মধ্যে, তারা প্রত্যেকেই হয়তোবা যেন এই অটোমেশনের মাধ্যমে এই জায়গাটা থেকে সরে আসতে বাধ্য হয়, সেরকম একটা কাস্টমস আমরা দেখতে চাই। তবে জটিলতার কারণ হিসেবে অসাধু ব্যবসায়ীদের দায়ী করছে এনবিআর। মানি লন্ডারিং সহ চোরাচালান রোধ করা গেলে সৎ ব্যবসায়ীদের মুক্তি মিলবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। আমাদের একটা সফটওয়্যার তৈরি প্রায় শেষ পর্যায়ে, সেটা যদি আমরা চালু করতে পারি, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের যেটা আছে, তারা ওই সফটওয়্যারকে ইউজ করে তারা রিস্কগুলো আইডেন্টিফাই করবে। আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটের দিকে জোর দিয়েছি, যাতে করে মালামালগুলো দ্রুত খালাস হয়ে যায়। কোনো ক্ষতিকর মালামাল দেশে আসলো কিনা, নিষিদ্ধ কোনো পণ্য আসলো কিনা, ডিফারেন্ট লেভেল থাকে এগুলো টেস্ট করার। সেই টেস্ট করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, সেটাকে কীভাবে কমানো যায় সেই চেষ্টাও আমরা করছি। শুল্কায়ন জটিলতার ভার কেবল ব্যবসায়ীকে নয়, এর ওজন বইতে হয় ভোক্তাকেও। তাই ব্যবসা সহায়ক নীতি না করে কেবল অটোমেশন কোনো সমাধান দেবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যদি আমি ওভারঅল ইকোনমিকে ভালো করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওই কাস্টমস বা ট্রেড ট্যাক্সেশনের বাইরে এসে অন্যান্য যেগুলো ডাইরেক্ট ট্যাক্সেশন আছে সেগুলো দিকে চিন্তা করতে হবে। ট্যাক্সের ভিত্তি বাড়াতে হবে, সেখানে অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াতে হবে। আর অলওয়েজ মনে রাখতে হবে যে ব্যবসায়ীদের সঙ্গে যদি কোনো সমস্যা, শুধু ব্যবসায়ী না, আমি বলবো যে কোনো করদাতাদের সঙ্গে কোনো সমস্যা হলে সেটা যেন ট্রান্সপারেন্ট ওয়েতে ন্যায় বিচারের মাধ্যমে যেন সমাধান করা যায়। কেউ আন্ডার ইনভয়েস করছে কিনা সেটা যতটা না ম্যাটার করে, তার চেয়ে অধিক ম্যাটার করে কেউ ওভার ইনভয়েস করছে কিনা। কারণ ওভার ইনভয়েস হলে আপনি মানি লন্ডারিং। আপনি যদি সেই ওভার ইনভয়েসটাকে রেফারেন্স ভ্যালু তৈরি করে ফেলেন, বাস্তবিক পক্ষে একটা দেশের সামগ্রিক প্রেক্ষাপটকে ভিন্ন খাতে নিয়ে যায়। ব্যবসায়ী সৎ বা অসৎ সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমার সিস্টেমটা তাকে সৎ হইতে দিচ্ছে কিনা, আমি ওই সিস্টেমটা তৈরি করতে পারছি কিনা। আপনি যতই অটোমেশন বলেন, যা কিছু বলেন, আপনাকে ওই গোড়াটা ঠিক করতে হবে যেটা আপনি ইনপুট দিবেন। ব্যবসা বান্ধব নীতি বাস্তবায়নে যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়, সেই তাগিদ সংশ্লিষ্টদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।